কবিয়ত্রী। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। বুধ সকালে, সেপ্টেম্বর মাস, আমাদের বিষয় এখন থাক। এই পর্বে আজ প্রথম যার লেখা পড়ব তিনি মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমানে থাকেন। আপনার লেখা, কলম আমার, কণ্ঠ তোমার। এখন থাক, এই শব্দটির মধ্যে সবসময় গাফিলতির মনোভাব কিন্তু থাকে না। উল্টে দেখেছি পরিবারের প্রতি একটা প্রগাঢ় দায়বদ্ধতা। একদম বাস্তব ঘটনা, যা আমার ৭৬-এর জীবনের সামনেই ঘটে যেতে দেখলাম। সম্পর্কে আমার পাড়াতুতো ভাইজি, ছোট থেকেই তাকে দেখছি তার জীবন যুদ্ধের লড়াইটা। হঠাৎ বাবা দুর্ঘটনায় মারা যাবার পর থেকেই সংসার রণাঙ্গনে বর্ম পড়ে জীবন যুদ্ধের জন্য একেবারে তৈরি। বড় দিদি হিসেবে ৩ ভাই ১ বোনকে প্রতিষ্ঠিত করে সংসার পেতে দিল তাদের। সে সময় নিজের যোগ্যতায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়েছিল। আমি মাঝে মাঝে বলতাম, কিরে, নিজের সংসারটা এবার পেতে নে। শুনেছিলাম একজন তাকে বিয়ে করতে রাজিও হয়েছিল। তবুও আমাকে সে উত্তরে বলেছিল, এখন থাক। সময়ান্তরে একসময় পেনশনভোগী হয়ে একাকী দিন যাপন। আশেপাশে পরিবারের মানুষ থাকলেও মনের মানুষের বড়ই অভাব ছিল তার। পরিশেষে একাকিত্বের জন্য বদ্ধ ঘরে জীবন নাশ। এবার এখন থাক কথাটি নিশ্চয়ই যমদূত শোনেনি। মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়। এখন থাক শব্দ দুটি যথাযথ প্রয়োগ করতে যথেষ্ট মেধা এবং অন্তর্দৃষ্টি আবশ্যক। শুনতে কথার কথা বা কুড়েমি গোছের শব্দ দুটি। সহ্যসম গুণ নেই, ধৈর্য সমান ধন নেই। এই বাণী মন্ত্রটিকেই প্রতিষ্ঠিত করে এখন থাক। পান সাজতে গিয়ে অসাবধানে খেন্তি পিসির বাঁ চোখে চুন পড়েছিল। উনি জলে ধুয়ে ধুয়ে কষ্ট জ্বালা সহ্য করলেন। নাতবউ কতবার বলল, শহরের হাসপাতালে দেখিয়ে আনি চোখটা। খেন্তি পিসির বাগড়া, এখন থাক, নাতি ফিরবে সামনের সপ্তাহেই, যদি ততদিনে ভালো না দেখি সে নিয়ে যাবেক্ষণ। তারপরে যা হলো, বা চোখে আর দৃষ্টি হলো না তার। সে বছর পাড়া থেকে বাস ছেড়েছিল কেদার, বদ্রীনাথ, গঙ্গোত্রী, উত্তরকাশী ভ্রমণের। নাতি তার বাবা মায়ের সঙ্গে খেন্তি পিসিরও বাসে আসন করে দিতে চাইল। খেন্তি পিসি বেঁকে বসল, আমার তীর্থ এখন থাক, প্রসূতি নাতবউকে পাহারা দেব, তোদের সঙ্গে পরে যাব ঘুরতে। সে বছরই উত্তরাঞ্চলে প্রচণ্ড ধসে অনেক মানুষ চাপা পড়েছিল। পথ আটকে ভ্রমণার্থী সেই বাসটির দুর্ঘটনা ঘটেছিল। তীর্থ ফেরত এলো না খেন্তি পিসির ছেলে ও বৌমা। নাতবউ তার নবজাতিকাকে কোলে দিতে গেলে খেন্তি পিসির আপত্তি, এখন থাক। কিছুদিন আগে নাতির ব্যবস্থাপনায় শহরের চক্ষু ব্যাংকের সহায়তায় খেন্তি পিসির বাঁ চোখে কর্নিয়া প্রতিস্থাপনে দৃষ্টি ফিরেছে। শিশু প্রত্নাতনি দুলে দুলে হেঁটে এসেই আধবলের প্রশ্ন, দেখতে পারত? খেন্তি পিসির উত্তর, হ্যাঁ, আয় কাছে বস। শিশুটি তার 2টি দাঁতের সুমিষ্ট হাসিতে বলল, আতন তাঁত। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন। বিরাটি, কলকাতা 51 থেকে লিখেছেন কুন্তলা ঘোষ। সেই ছোট্টবেলা থেকেই শুনে আসছি শুভস্য শীঘ্রম। কাল বিলম্ব করলে তার ফল বেশিরভাগ সময় ভালো হয় না। মা ঠাকুমা বলতেন, এখন থাক বলে কাজ ফেলে রেখো না, পরে কাজ জমে গেলে আর শেষ করতে পারবে না। কিন্তু কালের চক্রে
আমার কোনো কাজই কখনো সময় মতো হয়ে উঠত না। শৈশবের কাল বিলম্বের সেই এখন থাকের অভ্যাস মধ্য বয়সেও সঙ্গী হয়ে আছে। ভোজন রসিক বাঙালি হয়ে ডাক্তারবাবুর পরামর্শে অনেক প্রিয় জিনিস কম খেলেও একেবারে কি আর ছাড়া যায়? তার ফলস্বরূপ কলিবরখানি অনেকটা দামোদর শেঠের মতো হয়ে উঠছে দিনে দিনে। এমতাবস্থায় রোজ অন্তত সকালে ৮ ঘন্টা, বিকেলে ৮ ঘন্টা হাঁটাহাঁটি করব ভাবছি, কিন্তু রোজই ব্যাপারটা হয়ে যাচ্ছে এখন থাক। আমার কলিবরখানি রিকশাওয়ালাদেরও ভীতির কারণ। আমাকে কোথাও পৌঁছে দেওয়ার কথা বললে তাদের ওই এখন থাক গোছের উত্তর, ওই পাড়ায় আগে থেকে না একটা ভাড়ার কথা বলা আছে। কি আর বলি, তখন আমার নিম পাতা খাওয়া বাংলা ৫-এর মতন মুখের অবস্থার কথা। না হয় এখন থাক। কুন্তলা ঘোষ, বিরাটি, কলকাতা ৫১ থেকে লিখেছেন। রেণুকা দেবীর কথা লিখেছেন কাকলি মণ্ডল ঘোষ, সাউন্দি, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। রেণুকা দেবীর বহুদিনের অভ্যেস রাতে খাওয়ার পর একটু মিষ্টি মুখে দেওয়া, আর সেটা যদি হয় নারকেল নাড়ু, তাহলে তো খুশির অন্ত নেই। কিন্তু স্বামী মারা যাওয়ায় ছেলের ফ্ল্যাটে থাকার ফলে সেই অভ্যেসে ছেদ পড়েছে। এখন রাতের খাবার বলতে 2টো শুকনো রুটি আর আলু চচ্চড়ি। একদিন ছেলেকে সে বলে, হ্যাঁ রে খোকা, কলকাতাতে নারকেল নাড়ু পাওয়া যায় না? ছেলে কিছু বলার আগেই পাশের ঘর থেকে বৌমার ঝাঁঝালো উত্তর, আপনার শুধু নাড়ু আর নাড়ু, এবার সুগারটা ধরান আর আপনার পিছনে কারি কারি টাকা খরচ হোক আমাদের। রেণুকা দেবী আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে নিজের বিছানায় শুয়ে ভাবতে থাকেন আনন্দপুর গ্রামের তাদের সেই ছোট্ট বাড়িটার কথা। শান বাঁধানো উঠোন, তুলসী মন্দির, বাড়ির সামনে চণ্ডী মণ্ডপতলা, মা দুর্গার বোধন, নারকেল নাড়ু, আরতি, সন্ধি পুজো। ডুকরে কেঁদে ওঠেন রেণুকা দেবী। মনস্থির করেন জীবনের শেষ কটা দিন স্বামীর ভিটেতেই কাটাবেন তিনি। তাই গ্রামে রেখে আসার জন্য সকালবেলা ছেলেকে বলেন, খোকা, তোর সঙ্গে একটা কথা ছিল রে। ছেলে বলে, এখন থাক মা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। 2 দিন বাদে সন্ধেবেলায় আবার রেণুকা দেবী ছেলের ঘরে গিয়ে, খোকা বলতে, দেখছো তো জরুরি একটা কাজ করছি, এখন থাক। রেণুকা দেবী ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের বিছানায় যান। কিছুক্ষণ পর থেকেই পাশের ঘর থেকে বৌমার চিৎকারে ঘুম ভাঙে তার। তোমার মায়ের জন্য আমার বাবার বাড়ির কেউ আসতে পারছে না, একটা ঘর ঘিরে বসে আছে। কবে থেকে বলছি একটা বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করো, কথা কানে যাচ্ছে না তোমার? এই তো সব ব্যবস্থা হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই তো দিয়ে আসব। 2 দিন পর সকালবেলা রেণুকা দেবীর ছেলে বলে, মা, এই ছোট ফ্ল্যাটে তোমার তো কষ্ট হচ্ছে, সেজন্য একটা খুব ভালো জায়গাতে তোমার থাকার ব্যবস্থা করেছি। তুমি তৈরি থেকো, আজ বিকেলে তোমাকে রেখে আসব। আর হ্যাঁ, সেদিন যেন কি বলবে বলেছিলে তুমি? রেণুকা দেবীর 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে বাড়িধারা। বলেন, এখন থাক বাবা, এখন থাক। কাকলি মণ্ডল, সাউন্দি, খড়গ্রাম, মুর্শিদাবাদ। এখন থাক পাশ কাটিয়ে যাওয়ার এই প্রবণতা যে কতটা মর্মান্তিক সে কথাই লিখেছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। তখন আমার 9ম শ্রেণী, মেজদির 10ম, বড়দির বিএ ফার্স্ট ইয়ার আর বোনের 7ম। বাগানে কাজ করতে করতে বাবার বাম পায়ের কনিষ্ঠ আঙুলে কাস্তে লেগে সামান্য কেটে গিয়েছিল। রক্তও বেরোয়নি, শুধু ওই উপরের সাদা চামড়াটা উঠে গিয়েছিল। বাবার ছিল হাই ব্লাড সুগার, ইনসুলিন নিতে হতো। এমতাবস্থায় মা বাবাকে অনেকবার বলেছিলেন টিটেনাস ইঞ্জেকশন নিতে, কিন্তু বাবা শোনেননি। প্রত্যেকবার একই কথা বলেছেন, এখন থাক, কলেজের সামনে সেমিনারটা আছে, মিটে যাক, তারপর দেখা যাবে। বাবা ছিলেন কলেজের অধ্যাপক, ভীষণ কাজ পাগল, শরীরকে তেমন পাত্তা দিতেন না। বাবা যখন ইঞ্জেকশন নিতে গেলেন তখন 48 ঘন্টা পেরিয়ে গেছে।
তাও মায়ের কথা শুনে ইঞ্জেকশন নিলেন। যথারীতি কাজের কাজ হল না। কয়েক দিনের মধ্যে ক্ষতস্থানে সেপটিক হয়ে গেল, এমন বাড়াবাড়ি যে হাসপাতালে ভর্তি করতে হলো। প্রথমে মহকুমা হাসপাতাল, পরে কলকাতার নামী সরকারি হাসপাতাল। লড়াই আর লড়াই। ডাক্তারবাবু বললেন, হাঁটুটা এখন থাক, জয়পুর ফুট লাগালে চলাফেরা করতে অসুবিধা হবে না। হাঁটুর নিচ থেকে পাটা কেটে দেওয়া হলো। দুর্ভাগ্য, ওই এখন থাকা হাঁটুতে সেপটিকের সংক্রমণ খুব সামান্য পরিমাণে থেকে গিয়েছিল। অপারেশনের পরের দিন সেটা থেকে গ্যাংগ্রিন হয়ে খুব দ্রুত গোটা শরীরে ছড়াতে শুরু করল। 3 দিন লড়াই করার পর হেরে গেলেন বাবা, পাড়ি দিলেন অমৃতলোকে। বাবা যেন জীবন দিয়ে বুঝিয়ে দিলেন, সময়ের কাজ সময়ে করতে হয়, এখন থাক বলে আলস্য করতে নেই। মাত্র 35 বছর বয়সে বৈধব্য যন্ত্রণা বুকে 4 মেয়েকে নিয়ে মা পড়লেন অথই জলে। শুরু হলো অন্য লড়াই। সে যে কত দুঃসহ! না, সে কথা এখন থাক। শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। ডিমারিহাট, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন চন্দন চক্রবর্তী। বাবা ভারতীয় রেলে চাকরি করতেন। গত শতকের 60-এর দশক। তখনও রেলের বড় কর্তারা নিজের ক্ষমতা বলে বিভিন্ন বিভাগে লোক নিয়োগ করতেন। একদিন বাবার বিভাগের বড় সাহেব বাবাকে বললেন, আমার অবসর সামনেই, আপনার ছেলে পাশ করেছে, করে থাকলে নিয়ে আসুন, অফিসে ব্যবস্থা হয়ে যাবে। বাবা বললেন, আমার ছেলে তো ছোট, 8ম শ্রেণীতে পড়ে, আমার ভাইপো এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তিনি বললেন, বেশ, তাকেই নিয়ে আসুন, আমি আছি। এখানে বলি, আমার জ্যাঠতুতো দাদা সেই বছর টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। জ্যাঠতুতো বোন ছোট। জেঠুর ছোট্ট চা দোকান ছিল। কিছুদিন হলো জেঠু মারা গেছেন, সংসারটা কোনো রকমে চলে। যাই হোক, বাবা দাদার জন্য চাকরির বিষয়টা জেঠিমাকে বললেন। জেঠিমা সব শুনে বললেন, এখন থাক, ছেলে সবে 18 বছর, খুবই ছোট, চাকরির তো কিছুই বোঝে না, এখন পড়াশুনো করছে, করুক। পরবর্তীকালে এই রকম সুযোগ আর আসেনি। দাদার ভাগ্যেও চাকরি জোটেনি। এখন থাকের গেরোয় চাকরির সুবর্ণ সুযোগ দাদার হাত ছাড়া হল। লিখেছেন চন্দন চক্রবর্তী, ডিমারিহাট, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। অরিজিৎ মল্লিক, গোপালনগর, বর্ধমান থেকে লিখেছেন, চাকরি নিয়ে যেদিন আমি আমস্টারডাম গেলাম, বছরে একবারও আসার সুযোগ কম হতো। বাবা বারবার বলতেন, এবার বিয়েটা করেই ফেল। তার পুত্রবধূ দেখার ভীষণ শখ ছিল, কিন্তু ওই এখন থাক। কোভিড বাবাকে কেড়ে নেওয়ার পর যখন দেশে ফিরলাম, তখন তার ছবিটার দিকে তাকাবার সাহসটুকুও হারিয়েছিলাম। অনেকগুলো বছর পেরোল, আজ দেশেই পাকাপাকি জীবন, কিন্তু শুকনো জীবনের মাঝে ওই কথা রাখতে না পারাটা জানি না শেষ দিন পর্যন্ত জ্বালাবে কিনা। ছোটবেলায় নখ না কাটার বাতিক ছিল আমার ছেলে আনন্দর। ওর মা বললেই বলতো, এখন থাক। একদিন বিকেলে ফুটবল খেলতে গিয়ে মাসুল গুনতে হয়েছিল আনন্দকে। নখ উঠে সে এক বিচ্ছিরি কাণ্ড। অনিতার বুকের ব্যথাটা আবার হলো। খবর দিল তথাপি, আগেও এমন হয়েছে, এখন থাক। আধ ঘন্টার বাকি মিটিং সেরে 2টো বড় কনসাইনমেন্ট নিয়ে বাড়ি এলাম। সেদিন হাসপাতালের ডাক্তারবাবু বলেছিলেন, বড্ড দেরি করে ফেলেছেন। ছেলে আর দেশে ফিরল না। আত্মহননের চেষ্টাও করেছিলাম, কিন্তু দড়িটা সঙ্গ দেয়নি। ঈশ্বর হয়তো সেদিন বলেছিলেন, সারা জীবন অবহেলা করা এই মানুষটাকে ওর মতো করেই অবহেলা করা যাক। বা হয়তো মনে মনে সেদিন বলেছিলেন, এখন থাক। আজ আমি ভীষণ ক্লান্ত। আধখানা শরীর অসাড়, ভরসা রেডিও, ওটারও ব্যাটারি শেষ।
কাজের মেয়েটাকে আনতে বলতেই সে বলেছিল, এখন সময় নেই, আজ বরং থাক, কাল আনবো তোমার ব্যাটারি। আজ বুধবার। মৈত্রী কথায় চিঠি পাঠিয়েছিলাম। জানি না চিঠিটা পড়ল কি না, নাকি ওরাও বলবেন এখন থাক। অরিজিৎ মল্লিক, গোপালনগর, বর্ধমান। স্মৃতিরেখা মণ্ডলের লেখা পড়ব গ্রাম ডাকঘর ঠিবা ভায়া লাভপুর, বীরভূম থেকে এসেছে। প্রাত্যহিক জীবনে যে কোনো বিষয়ে আমি যতটা সজাগ এবং যত্নশীল, আমার স্বামী ঠিক ততটাই উদাসীন এবং অবহেলাগ্রস্ত। ফেলে রাখা কাজ কিছুতেই তাৎক্ষণিকভাবে করতে চান না। বারবার বলা সত্ত্বেও উত্তর সেই একটাই, এখন থাক না, এত তাড়াহুড়ো কিসের। এই স্বভাবের জন্য মাসুলও কম গুনতে হয়নি। সেবার বাড়ি লাগোয়া একটা প্রকাণ্ড গাছ কোনো কারণে মরে যায়। ধীরে ধীরে গাছটির ডালপালা ক্রমশ শুকোতে থাকে। আমি একদিন বললাম, হ্যাঁ গো, গাছটা অবিলম্বে কেটে না ফেললে তো বড় বিপদ হতে পারে, গাছটা কাটার ব্যবস্থা করো। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে উত্তর দিল, আরে এখন থাক, এখনই তো ভেঙে পড়ছে না, সময় হলে ঠিক কেটে ফেলব। বৈশাখ মাসের এক বিকেলবেলা হঠাৎ আকাশ জুড়ে ঘন কালো মেঘে চারিদিক ছেয়ে গেল। মুহূর্তের মধ্যে তীব্র গতিতে শুরু হলো কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। হঠাৎ মরমর করে বিকট আওয়াজে ওই গাছের বিশাল এক ডাল ভেঙে পড়ল আমাদের বসত বাড়ি ও টালির ছাউনি দেওয়া রান্নাঘরের ঠিক মাঝখানে। অল্পের জন্য পাকা ঘরটি রক্ষা পেলেও রান্নাঘরের চালের টালি ভেঙে চুরমার। সেদিন রান্না চালায় কেউ থাকলে কি যে হতো তার ভাবতে পারি না। ঝড় থেমে গেল। আমি বললাম, কে গো, এখন থাক বলে কোনো কাজ ফেলে রাখলে তার কি ফল হয় এবার বুঝতে পারলে তো? সেই থেকে আমার স্বামী কোনো সময় কোনো কাজ এখন থাক বলে আর কোনোদিন ফেলে রাখেন না। স্মৃতিরেখা মণ্ডল লিখেছেন গ্রাম ডাকঘর ঠিবা ভায়া লাভপুর, বীরভূম থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। শঙ্খ অধিকারী, তালডাংরা, বাঁকুড়া; প্রবোধ কুমার মণ্ডল, বাগনান, হাওড়া; রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান; দেবাশিস সাহা, গোঘাট, হুগলি; নাজিয়া রহমান, বাহির, সর্বমঙ্গলাপাড়া, পূর্ব বর্ধমান; তপন কুমার মজুমদার, রাজারহাট রোড, কলকাতা ১৫৭ থেকে আমাদের লিখেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, মারোখানা, খানাকুল, হুগলি থেকে লিখেছেন। প্রতি রাত্রে ঘুমোতে যাবার সময় প্রতিজ্ঞা করি, আজ ঘুম থেকে উঠব খুব ভোরের বেলায়, যাবই যাব আজ থেকে মর্নিং ওয়াকে। পূবের জানালায় আধখোলা চোখ পড়তেই কে যেন বলে, এখনো অনেক রাত বাকি, এখন থাক। একটু বেলা হলে মনে হয় বাজারে আর বাইক চড়ে যাব না, যাব আজ থেকে সাইকেলেতে। ঘড়ির দিকে তাকিয়ে মন বলে, অনেক বেলা হয়েছে আজ, এখন থাক সাইকেল। দুপুরে খাবার পর ভাবি, মোবাইল ছেড়ে ডুব দেব আজ বইয়ের পাতায়। মনের মাঝে উঁকি মারে কত কিছু ভাবনা, ফেসবুক, হোয়াটসঅ্যাপে কত কি অপেক্ষায় রয়েছে আজকে আমার জন্য, এখন বই থাক। রোজ বিকেলবেলায় মনে হয় চায়ের দোকানে আড্ডা ছেড়ে বাগানের গাছগুলোর পরিচর্যা করব। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে যাই, মনে হয় এখন থাক। প্রতি সন্ধ্যায় মনে হয় তাড়াতাড়ি বাড়ি ফিরে সময় কাটাবো পরিবারের সঙ্গে, আবারও সেই এখন থাক। এই এখন থাক এখন থাক করে করে রাবণের স্বর্গের সিঁড়ি বাঁধা হয়ে ওঠেনি কোনোদিনই। আর আমার এই ভালো অভ্যেসগুলো। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, মারোখানা, খানাকুল, হুগলি থেকে। একদম ঠিক কথা। এই এখন থাক করে আমরা যে প্রতিদিন কত কিছু করার আছে অথচ করে উঠি না, আর প্রতিদিন নতুন করে আমরা নিজের মধ্যে অঙ্গীকার করি কাল থেকে ঠিক করব। সাধন বিশ্বাসের লেখা এসেছে অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর ২৪ পরগনা থেকে। প্রথম যখন তোমাকে ভালোবাসার কথা বলেছি তখন তুমি বলেছিলে ঘরে এক মুঠো চাল নেই। আমি তোমাকে আরো ভালোবেসে তোমার জীবনের রসদ জোগানোর চেষ্টা করেছি। আবার আর একদিন এক নিভৃত ক্ষণে তোমাকে আবার আমার ভালোবাসার কথা বলেছি। তুমি তখন বলেছিলে জীর্ণ দেওয়াল, ছাদ ফুঁড়ে জল পড়ে। আমি তোমাকে আরো ভালোবেসে ভালোবাসা দিয়েছি। আরও একদিন
আমার ভালোবাসার কথা শুনে তুমি বলেছিলে আমার একটা চাকরির খুব প্রয়োজন। তোমাকে আরো আরো ভালোবাসার বাঁধনে জড়িয়ে তোমার চাকরির জন্য কি না করেছি। তারপর তোমার চাকরি হলো, ঘর হলো, ছাদের কার্নিশে রঙিন ফুলের বাহার হলো। তখন তোমাকে বলেছি, চলো আমরা পরিণয় বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসার ঘর বাঁধি। তখন তুমি বলেছিলে, এখন থাক। তারপর একদিন তোমার শরীরে নতুন এক থাক চর্বির বাহুল্যও হলো। আবার আর একদিন হয়তোবা তোমার ব্যস্ততার সময় খানিকটা সংকোচেই বলেছি তোমাকে আমাদের ভালোবাসার ঘর বাঁধার কথা। এবারও তুমি বললে, এখন থাক। তোমার উপেক্ষার খামখেয়ালিপনা রূঢ় রূপ দর্শন করতেই থাকলাম। খামখেয়াল যে এমন কদাকার হতে পারে, নিষ্ঠুর হতে পারে, রুক্ষ হতে পারে, দেখলাম তোমার কাছে। তবুও অপমান কষ্ট সয়েও একদিন তোমার বাড়িতে গিয়ে হেঁকে বললাম, শুনছ, এবার কিন্তু পরিণয় হতেই পারে আমাদের। তুমি দোতলার ব্যালকনিতে এসে দাঁড়ালে। পাশে পাশে এলো তোমার সঙ্গিনী, টকটকে লাল শাড়ি, গহনায় গহনায় সারা কায়া ঝলমল করে উঠল। আমার চোখ ধাঁধিয়ে গেল, আমার মন পৃথিবী ভয়ঙ্করভাবে দুলে উঠল। এবার তুমি হো হো করে হেসে উঠলে, অট্টহাস্য, ভয়ঙ্কর উপেক্ষার, অপমানের, ভালোবাসা কাঁপানো খামখেয়ালের হাসি। অট্টহাস্যের মধ্যেই বললে, এখন আর হয় না। তারপর আমার জীবন হল নিছক এক খামখেয়ালের। তারপর আমার জীবনে আর বসন্ত আসে না, ফুল ফোটে না, পাখি গান গায় না, চাঁদ আর আলো দেয় না। এখন আমি এক বিরাট খামখেয়ালের অপর নাম। আমিও মনে মনে বললাম, আমার জীবনে আর কিছুরই প্রয়োজন নেই, এখন থাক। সাধন বিশ্বাস, অম্বরপুর, মরিঘাটা, উত্তর 24 পরগনা। চন্দনা মুখোপাধ্যায়ের লেখা এসেছে কৃষ্ণনগর, নদিয়া থেকে। সেই কবে থেকে ভাবছি একটা মনের মতো বিষয় পেলে তোমার আসরে 2 লাইন লিখব, কিন্তু ভাগ্য আমার ঘোলা জলের ডোবা। তুমি বলে দিলে, এখন থাক। ধাতে আমি বেজায় অলস। সকাল সকাল যে কাজ করব বলে ভাবি তা বিকেল গড়িয়ে সন্ধে ঘনিয়ে এলেও হয় না। সেই কাজ আবার পরের দিনের কর্মতালিকায় যুক্ত হয়। উঠতে বসতে হাঁটুর ব্যথায় পিতৃদেব মাতৃদেবকে স্মরণ করছি, তবুও ডাক্তারের কাছে যেতে বললেই এখন থাক বলে কর্তামশাইকে চুপ করিয়ে দিই। যাকগে, আমার মতো কুড়ে মানুষের কথা এখন থাক। তোমায় বরং সেই গল্পটা বলি। এক চোর বাবাজি গেছেন চুরি করতে। সেই বাড়ির শোবার ঘরের হালকা আলোয় বিছানা সংলগ্ন টেবিলে একটি খোলা বইয়ে চোখ আটকে যায় চোরের। চোর বাবাজি হয়তো মনে মনে বললেন, চুরি এখন থাক। তিনি বই পড়ায় বুঁদ হয়ে গেলেন। ফলত তিনি গৃহস্থের হাতে ধরা পড়লেন এবং পরিণতি হাজতবাস। মজার ব্যাপার হলো, এই খবরটি যখন বইটির লেখকের কানে পৌঁছল, তিনি স্বাভাবিকভাবেই খুব খুশি হয়েছিলেন এবং কোনো রকম কাল বিলম্ব না করে প্রকাশককে বলেছিলেন ওই বইয়ের একটি কপি অতি সত্বর যেন চোরটির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, যাতে চোরটি পুরো বইটি পড়তে পারেন। তিনি ওই বইপ্রেমী চোরের সাক্ষাৎ প্রার্থীও হয়েছিলেন। চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখেছেন। এবারে মনে করাবো অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় সানডে স্পেশাল। কারো কারো এই দিনটায় ডিউটি থাকলেও ক্যালেন্ডারে লাল রঙেই রবিবার উপস্থিত থাকে। বাড়ির যা কাজ গোটা সপ্তাহে করা হয় না, তার জন্য বরাদ্দ রবিবার। আয়েশ করে যে আইটেম খাওয়া হয় না, তার জন্য নির্ধারিত রবিবার। আবার খাওয়া নিয়ে অত মাতামাতি করলে চলে না। ঠিক সময় নিয়ে খেয়ে টিভির সামনে বসে পড়াও দরকার। কারো জন্য অপেক্ষা করে না ছোট পর্দার সানডে স্পেশাল। সব অর্থেই রবিবার স্পেশাল। বাড়ি পাবেন জেনে
এই দিনেই উপস্থিত হন নিমন্ত্রণকর্তা। একই কারণে আবির্ভাব হয় পাওনাদারের। দিনের শেষে অনেক সময় হয়তো হিসেব মিলল না, হেলে দুলে চলে গেল দিনটা, করা হলো না কিছুই। তখন সিদ্ধান্ত একটাই, ঠিক রইল ওই আগামী রবিবার। রবিবার নিয়ে আমাদের আকাঙ্ক্ষা আর আহ্লাদের কত যে রূপ, সেসব মেটাতে হন্যে হয়ে যায় সপ্তাহের শেষ দিনটি। আবার নানা কারণে হয়তো স্মরণীয় হয়ে থাকে বিশেষ কোনো রবিবার। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে রবিবার বন্দনা। চিঠি লেখার বিষয় সানডে স্পেশাল। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com, MAITREEKATH maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এই সঙ্গেই আরও কিছু চিঠির প্রাপ্তি স্বীকার। মিতা চৌধুরী, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন সাধন চন্দ্র সরকার, ঘোলাবাজার, উত্তর 24 পরগনা থেকে। আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাই। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তনুশ্রী মিশ্র লেখা পড়ব, দেউলি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে। তখন ক্লাস 12-এ পড়ি। আমাদের স্কুলের একটা নিয়ম ছিল, শিক্ষক দিবসের দিন শিক্ষকরা ক্লাস নিতেন না, বরং তার বদলে 12-এর ছাত্রছাত্রীরা কেমন ক্লাস নিচ্ছে তা দেখার জন্য ক্লাসের পিছনের বেঞ্চে বসে থাকতেন ওরা। এমনকি অনেক সময় শিক্ষকরাই আমাদের স্যার ম্যাডাম সম্বোধন করে কোনো প্রশ্ন করতেন। এভাবেই 4th পিরিয়ড পর্যন্ত চলত। তারপর সব ছাত্রছাত্রীদের সহমত ও সহযোগিতায় শিক্ষক দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানটি আরম্ভ হতো। ওই বছর শিক্ষকদের টিফিনের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আমাদের ক্লাসের সুরেশ। একথা আগের দিনই ওকে জানিয়ে দেওয়া হয়। এমনকি দোকানে অর্ডারটা দিয়ে আসার কথাও সুরেশকে বারবার বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন থাক। শিক্ষকদের ফুলের তোড়া ও টিফিন দেওয়ার তোড়জোড় যখন শুরু হচ্ছে, ঠিক তখন সুরেশের টনক নড়ল। সবার মাথায় হাত। কি করা যায়? দুপুরবেলা দোকানগুলো প্রায় বন্ধ। তারপর 2 জন দোকানদারকে ডেকে দোকান খুলিয়ে একটা ব্যবস্থা হলো। ফল যেটা হলো, আমাদের এই আয়োজনে সর্বশেষে অনুষ্ঠিত হয়েছিল শিক্ষকদের সম্বর্ধনা প্রদান। তনুশ্রী মিশ্র, দেউলি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। অসীম মণ্ডল লিখেছেন গ্রাম ডাকঘর ঠিবা ভায়া লাভপুর, বীরভূম থেকে। আমরা জানি রাবণ স্বর্গে ওঠার সিঁড়ি বানাতে গিয়ে এখন থাক বলে বিলম্ব করার ফলে জীবনভর স্বর্গের সিঁড়ি আর বানাতেই পারেননি। আবার দেখো, এক গৃহস্থ লক্ষ্য করে দেখে গরু বাঁধার গোঁজগুলির মধ্যে একটা গোঁজ ভীষণভাবে নড়বড় করছে। এখন থাক, পরে পাল্টাবো। এভাবে কাজটা ফেলে রেখে সকালে ক্ষেতের কাজে চলে যায়। ইতিমধ্যে গরুটি দুর্বল গোঁজ উপড়ে পাশের ক্ষেতে ঢুকে পড়ে। বটিতে মাছ কাটতে ব্যস্ত গৃহকর্ত্রী তাই দেখে গরুটি ঘিরতে যায়। এদিকে মাছের জায়গা ফাঁকা দেখে একটা বেড়াল মাছ খেতে শুরু করলো। রান্না চারায় দুধ গরম করতে ব্যস্ত গৃহস্থের বড় বউ ছুটে বেড়াল তাড়াতে এসে ছিটকে পড়ে গিয়ে বটিতে পা কেটে জখম। এমন সময় দুধের কড়াইয়ে একটা কুকুর মুখ দিতে উদ্যত হলে ছোট বউ দৌড়ে কুকুর তাড়াতে গেলে দুধের কড়াই উল্টে ছোট বউয়ের পা পুড়ে গেল। সামান্য একটা গরুর গোঁজ এখন থাক বলে না বদলানোর জন্য বিরাট একটা বিপর্যয় ঘটে গেল ওই পরিবারে। তাই কোনো কিছুই এখন থাক বলে ফেলে না রেখে তার দ্রুত নিষ্পত্তি করাই হল বুদ্ধিমানের কাজ। লিখেছেন অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা ভায়া লাভপুর, বীরভূম থেকে। এই সঙ্গেই শেষ করি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চিঠি লিখুন আমাদের। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।